আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃ পুনঃ প্রজনন সম্পর্কে। গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃ পুনঃ প্রজনন এমন একটি অবস্থা যেখানে গাভীর স্বাভাবিক ঋতুচক্রে বা এস্ট্রাস সাইকেলে গাভী বারবার গরম হওয়ার পরও কমপক্ষে ৩ বার বা ৩-এর অধিকবার প্রজনন করার পরেও গর্ভধারণ করতে ব্যর্থ হয়। এমন অবস্থাকে রিপিট ব্রিডিং বা পুনঃ পুনঃ প্রজনন বলে এবং এই গাভীকে রিপিট ব্রিডার বলা হয়। রিপিট ব্রিডিংয়ের কারণসমূহ। বর্তমানে বাংলাদেশে ডেইরি খামারে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো রিপিট ব্রিডিং। এই রিপিট ব্রিডিংয়ের সাথে অনেকগুলো কারণ জড়িত আছে, যেমন গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের কারণে এই সমস্যা হতে পারে। এস্ট্রাস বা সঠিক সময়ে হিট ডিটেকশন করতে না পারা, সঠিক সময়ে ও সঠিক স্থানে সেমেন প্রয়োগ না করা, নিম্নমানের দুর্বল ও পুরানো সেমেন ব্যবহার করা, সিমেনের সংরক্ষণের তাপমাত্রা সঠিক না থাকা, সেমেন পরিবহনে কুল চেইন মেইনটেইন না করা এবং প্রশিক্ষণবিহীন অদক্ষ এআই কর্মী দিয়ে বীজ প্রয়োগ করা। অপুষ্টিজনিত সমস্যা বা কৃমির সংক্রমণ এবং সর্বোপরি যৌন অঙ্গের বিকলাঙ্গতা, যেমন জরায়ুতে ইনফেকশন থাকতে পারে, জরায়ু বাঁকা থাকতে পারে, ওভারি বা ডিম্বাশয় ইমম্যাচিউর থাকতে পারে, ফলিকুলার ডেভেলপ সঠিকভাবে, অনেক সময় সিস্ট, ওভারিতে সিস্ট হতে পারে, জরায়ুতে পায়োমেট্রা বা ইনফেকশনের কারণে মিউকাস বা পুঁজ আসতে পারে। এ সমস্ত বিভিন্ন কারণে গাভীর রিপিট ব্রিডিং হতে পারে। রিপিট ব্রিডিংয়ের লক্ষণ কি? রিপিট ব্রিডিংয়ের লক্ষণ হলো গাভী নিয়মিত হিটে আসবে, কিন্তু প্রজনন করার পরও ৩ বার বা ৩-এর অধিকবার প্রজনন করার পরেও গর্ভধারণ করতে পারে না। হিটের সময়কাল অস্বাভাবিকভাবে কম বা বেশি হতে পারে। যোনিপথ থেকে নিঃসৃত মিউকাস পাতলা বা ঘোলাটে হয়। হিটের সময় মিউকাসের পরিমাণ কম বা অতিরিক্ত হতে পারে। এটা গেল রিপিট ব্রিডিং এর লক্ষণসমূহ। তাহলে রিপিট ব্রিডিং আমরা কিভাবে প্রতিকার বা প্রতিরোধ করতে পারি, বা এর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা কি? রিপিট ব্রিডিং এর ক্ষেত্রে রোগের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করে তারপর চিকিৎসা দেওয়া উত্তম। যেমন যদি অপুষ্টিজনিত কারণে রিপিট ব্রিডিং হয়, সেক্ষেত্রে গাভীকে প্রথমত ৩ মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রদান করতে হবে। সেই সাথে সুষম খাদ্য বা সুষম দানাদার খাবার তাকে প্রয়োগ করতে হবে। একটি খামারের সকল গাভীকে তাদের দুধের উৎপাদন যদি ভিন্ন থাকে, তারপরেও অনেক সময় খামারিরা সমান মাপে দানাদার খাদ্য দেন, কিন্তু দানাদার খাদ্য প্রদানের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এবং দানাদার খাদ্যের একটা সুনির্দিষ্ট ফর্মুলা আছে। সেই হিসাবে সুনির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী দানাদার খাবার তৈরি করে খাওয়াতে হবে এবং পর্যাপ্ত কাঁচা ঘাস, দানাদার খাবার এবং দানাদার খাবারের সাথে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট তাকে প্রয়োগ করতে হবে। সাধারণত ভিটামিন AD3E, সেলেনিয়াম, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি বিভিন্ন রকমের ভালো মানের ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার বা ফিড সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে। আর দানাদার খাবার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম একটি থাম্ব রুল মেথড প্রয়োগ করতে হবে। যেমন প্রতি ৩ লিটার দুধ উৎপাদনের জন্য একটি গাভী প্রথম ৩ লিটার দুধ উৎপাদনের জন্য ৩ কেজি দানাদার খাদ্য প্রয়োগ করতে হবে এবং পরবর্তী ৩ লিটার দুধের জন্য ১ কেজি করে দানাদার খাবার বাড়াতে হবে। তাহলে কোনো গাভী যদি ৯ লিটার দুধ দেয়, সেক্ষেত্রে প্রথম ৩ লিটারের জন্য ৩ কেজি, পরবর্তী ৩ লিটার যোগ ৩ লিটার সমান ২ কেজি, অর্থাৎ ৩ আর ২ ৫ কেজি দানাদার খাবার তাকে প্রয়োগ করতে হবে।
অর্থাৎ 9 লিটার দুধ দেয় এরকম একটি গাভীকে 5 কেজি দানাদার খাবার প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের দেশের খামারিরা অনেক সময় এই ভুলটি করে থাকেন। তারা একত্রে গরু লালন পালন করেন এবং তাদেরকে একত্রে সমানভাবে খাবার প্রয়োগ করা হয়, যার কারণে যার দুধের উৎপাদন বেশি সে যে খাবার পায়, যে দুধ উৎপাদন কম দেয় সেও একই খাবার পায়। কিন্তু এইরকম অব্যবস্থাপনার কারণে তাদের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা থাকে বেশি। কাজেই আমরা আমাদের গাভীকে সুষম দানাদার খাবার প্রয়োগ করব। ভিটামিন A, D3, E, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম যুক্ত খাবার প্রয়োগ করব। অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার প্রয়োগ করব। ভালো মানের প্রোবায়োটিক বা ইস্ট যুক্ত খাবার বা ফিড সাপ্লিমেন্ট প্রয়োগ করব। এরপরে যখন গাভী হিটে আসার সময় একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ভালো মানের AI কর্মী দিয়ে বীজ প্রয়োগ করতে হবে এবং ভালো মানের ভালো জাতের বীজ প্রয়োগ করতে হবে। এবং হিটের লক্ষণ প্রকাশ পাওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে, অর্থাৎ 12 ঘন্টার আগে না, 18 ঘন্টার পরে না, এই যে মধ্যবর্তী সময় 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে বীজ প্রয়োগ করা উত্তম। এটা অতি সহজে মনে রাখার জন্য আমরা যেটা করি সেটা হলো, যদি সকালে ভরণ আসে বা হিটের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে বিকালে বীজ প্রয়োগ করতে হয়। আর যদি বিকালে ভরণ বা হিটের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে পরদিন সকালে বীজ প্রয়োগ করতে হয়। আর যদি জরায়ুতে ইনফেকশন বা সংক্রমণের কারণে গাভীর হিটে না আসে বা পুনঃ প্রজনন হয়, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চলমান রাখতে হবে। এক্ষেত্রে গাভী যখন পুনঃ প্রজননের পর যখন গর্ভধারণ না করে তখন তাকে ওই যে হিট পিরিয়ডের সময় তাকে তার জরায়ুতে জীবাণুনাশক দিয়ে ওয়াশ করতে হয়। এক্ষেত্রে আগে অনেক সময় অনেকেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে, বর্তমানে লুগোলস আয়োডিন বা লুগোলস সলিউশন নামে এক ধরনের জীবাণুনাশক পাওয়া যায়, যেটা দিয়ে হিট পিরিয়ডে গাভীর জরায়ুতে পাইপের মাধ্যমে বা ডুসকানের মাধ্যমে তার লুগোল সলিউশন প্রয়োগ করে জরায়ুর ভিতরে ওয়াশ করতে হবে। সার্ভিক্স পার করে ওয়াশ করা উত্তম, যেহেতু এই সময় সার্ভিক্সের মুখ খোলা থাকে, কাজেই হিট পিরিয়ডের সময়ই ওয়াশ করতে হবে। এর পাশাপাশি ভালো মানের অ্যান্টিবায়োটিক, যেমন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হতে পারে, সালফার ড্রাগ হতে পারে, এবং সেই সাথে মেট্রোনিরাজল গ্রুপের অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ বা বোলাস প্রয়োগ করতে হবে। প্রথমত তার দৈহিক ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করে সালফার ড্রাগ অথবা অক্সিটেট্রাসাইক্লিন এবং মেট্রোনিরাজল বোলাস সামান্য পানিতে একটি বাটির মধ্যে রেখে সামান্য পানিতে গুলিয়ে সেগুলো ওই ডুসকানের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করাতে হবে। এভাবে যদি আমরা লুগোলস আয়োডিন এবং অ্যান্টিবায়োটিক বা মেট্রোনিরাজল গ্রুপের ওষুধ সহকারে কমপক্ষে 3 দিন ওয়াশ করি এবং এরপর ভালো মানের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট, বিশেষ করে ভিটামিন AD3E ইনজেকশন, ভিটাফস বা ক্যাটোফস জাতীয় ইনজেকশন এবং ভালো মানের মাল্টিভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড বা ইস্ট ও প্রোবায়োটিক যুক্ত সাপ্লিমেন্ট প্রয়োগ করি, সেক্ষেত্রে পরবর্তীতে যে হিটে আসবে বা ভরণে আসবে, অনেক সময় অনেকে এভাবে ওয়াশ করার পর পরবর্তীতে হিট আসার সময় সেই হিটে আর বীজ প্রয়োগ করে না। এরপর যখন
পুনরায় যখন 21 দিন পর হিটে আসবে, অর্থাৎ ওয়াশ করার পর পরবর্তী প্রথম হিটের সময় প্রজনন না করিয়ে দ্বিতীয়বার প্রজনন করালে রিপিট ব্রিডিং এর সংখ্যা কমে যায় এবং গর্ভধারণের হার বেড়ে যায়। তাহলে আমরা যদি গাভীকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করি, তার খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে এই রিপিট ব্রিডিং নামক অবস্থা বা রোগ থেকে গাভীটি রক্ষা পেতে পারে। ধন্যবাদ সবাইকে।